দেখুন, যে কোনো বড় রাজনৈতিক বদলের গল্প কিন্তু শুরু হয় খুব ছোট্ট একটা জায়গা থেকে। আজ আমরা ঠিক সেরকমই একটা জায়গাকে কাছ থেকে দেখব, মধ্য কলকাতার এন্টালি। আমরা বোঝার চেষ্টা করব এখানকার মাটির আসল সমস্যাগুলো কি, আর সেখান থেকে মানুষের জন্য একটা নতুন নেতৃত্বের পথ কিভাবে তৈরি হতে পারে। আসুন গভীরে যাওয়া যাক। তো আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে এই অ্যান্টালি, কলকাতার একেবারে বুকে, কিন্তু ঐতিহাসিকভাবে এখানে নানা রকম মানুষের বাস, আর অর্থনৈতিকভাবে বেশ কিছুটা পিছিয়ে পড়া একটা এলাকা। আর বিশ্বাস করুন, এখানকার অলি গলিতে মানুষের প্রতিদিনের জীবনেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের বিশ্লেষণের আসল চাবিকাঠি। আচ্ছা, কোনো জায়গার রাজনীতির স্রোত যদি বুঝতে হয়, তাহলে সবার আগে তার মাটির কাছাকাছি যেতে হবে, তাই না? তো চলুন একদম সরাসরি অ্যান্টালির মানুষের রোজকার জীবনে ঢুকে পড়া যাক, বোঝার চেষ্টা করি ঠিক কোন সমস্যাগুলো তাদের জীবনকে, তাদের চিন্তাভাবনাকে প্রতিদিন গড়ে তুলছে। এই যে পয়েন্টগুলো দেখছেন, এটাই কিন্তু অ্যান্টালির আসল ছবি। ভাবুন তো, ভাঙাচোরা রাস্তা, একটু বৃষ্টি হলে জল জমে যাওয়া, এগুলো তো শুধু অসুবিধাই নয়, এগুলো মানুষের রোজকার জীবনের মর্যাদায় ঘা দেয়। তার ওপর চাকরির বাজারের অবস্থা খারাপ, আর জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া। যখন চালের দাম হুট করে কেজি প্রতি ১০-২৫ টাকা বেড়ে যায়, তখন সেটা তো আর ভেরুর সংখ্যা থাকে না, তাই না? ওটা সোজা রান্নাঘরের দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়। অ্যান্টালির সমাজটা কিন্তু বেশ জটিল, মানে অনেক ধরনের মানুষের বাস এখানে। দেখুন, এখানকার জনসংখ্যার প্রায় ৩৪% মুসলিম, আবার একটা বড় অংশ, ধরুন প্রায় ২৫% দলিত সম্প্রদায়, যাদের মধ্যে নমশূদ্র বা মতুয়াদের মতো গোষ্ঠীও আছে। আর বাকি যে ৪১%, তারা মূলত মিশ্র, ওবিসি এবং হিন্দু সম্প্রদায়ের। আসল কথা হলো, এই প্রত্যেকটা গোষ্ঠীরই কিন্তু নিজস্ব আশা আকাঙ্ক্ষা আছে, নিজস্ব চিন্তা আছে, আর এই সব কিছু মিলে এখানকার রাজনীতিটা তৈরি হয়। মানুষের এই যে রোজকার অভিজ্ঞতা, এই ভালো মন্দ লাগা, এটাই তো গিয়ে ভোটের বাক্সে ছাপ ফেলে। তো চলুন এবার একটু ভোটের ডেটার দিকে তাকানো যাক, কারণ এই সংখ্যাগুলো, এগুলো কিন্তু শুধু ডেটা নয়, এগুলো আসলে ভোটারদের পাঠানো একটা নীরব কিন্তু খুব স্পষ্ট বার্তা। ২০১৬ বিধানসভা নির্বাচনে যদি দেখি, তাহলে বিরোধী দলের ভোট শেয়ার ছিল প্রায় 10.06%। এই সংখ্যাটা মনে রাখুন, কারণ এটাই আমাদের গল্পের শুরু। এখান থেকে কিন্তু আসল বদলের খেলাটা শুরু হবে। এইবার এই লাফটা দেখুন, মাত্র ৫ বছরের মধ্যে, মানে ২০২১-এ এসে বিরোধী দলের ভোট শেয়ার প্রায় ৩ গুণ বেড়ে গিয়ে দাঁড়ালো ২৭.৭০%। ভাবুন একবার, রাজনীতিতে এত কম সময়ে এত বড় বৃদ্ধি কিন্তু শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা একটা বিরাট পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। আসল প্রশ্নটা হলো, এই বদলটা ঘটল কেন? এই বার চার্টটা দেখুন, পুরো ছবিটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে ক্ষমতাসীন দল এখনও প্রায় ৬৪.৮৩% ভোট পেয়ে বেশ শক্তিশালী জায়গায় আছে, কিন্তু বিরোধী শক্তির ভোট শেয়ার যে ১০% থেকে লাফিয়ে প্রায় ২৮% পৌঁছে গেল, এটাই প্রমাণ করে যে মানুষের মনের গভীরে কোথাও একটা বদল ঘটছে। তো এতক্ষণ আমরা দেখলাম যে কি ঘটেছে, মানে ভোটের শতাংশ বেড়েছে। এবার আসল প্রশ্নটায় আসি, কেন এটা ঘটল? মানুষের বিশ্বাসের দেওয়ালে ঠিক কোথায় আর কেন ফাটল ধরছে? চলুন সেই কারণগুলো একটু খুঁড়ে দেখা যাক। দেখুন, মানুষের এই অসন্তোষের পেছনে কিন্তু কয়েকটা গভীর কারণ আছে। সবচেয়ে বড় হলো দুর্নীতি, যেটা কাটমানি নামে পরিচিত। তার সাথে যোগ হয়েছে এসএসসির মতো নিয়োগ দুর্নীতি, বা রেশন কেলেঙ্কারির মতো বড় বড় অভিযোগ। এর ওপরে আছে ভোট পরবর্তী হিংসার ভয়, চাকরির অভাব, আর কিছু মানুষের মধ্যে তৈরি হওয়া সংখ্যালঘু তোষণের ধারণা। এই সব কিছু মিলেই কিন্তু মানুষের বিশ্বাসকে একদম নাড়িয়ে দিয়েছে। এই কাটমানি শব্দটা, এটা কিন্তু শুধু টাকা পয়সার দুর্নীতির ব্যাপার নয়। ভাবুন, যখন একজন সাধারণ মানুষকে তার নিজের অধিকার পাওয়ার জন্য, সেটা সরকারি কোনো সুবিধা হোক বা বাড়ির প্ল্যান পাশ করানো, তার জন্য ঘুষ দিতে হয়, তখন সেটা সরাসরি তার আত্মসম্মানে গিয়ে লাগে। এই রাগটা তাই শুধু টাকার জন্য নয়, এটা অসম্মানেরও। শুধু এই সংখ্যাটা একবার ভাবুন তো, ২৫,৭৫৩। এসএসসি কেলেঙ্কারির কারণে এতগুলো যোগ্য ছেলেমেয়ের চাকরি বাতিল হয়ে গেল। এটা তো শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে ২৫,৭৫৩টা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তারই প্রমাণ। দেখুন, আমাদের সংবিধানের একেবারে কেন্দ্রে কিন্তু রয়েছে মানুষের মর্যাদার কথা।
আর এই মর্যাদা তখনই বাঁচে যখন মানুষ ভয় ছাড়া সঠিক তথ্যের ভিত্তিতে এবং দায়িত্ব নিয়ে কথা বলতে পারে। যখন দুর্নীতি বা হিংসা এই পরিবেশটাকেই নষ্ট করে দেয়, তখন কিন্তু সংবিধানের মূল ভাবনাটাই আঘাত পায়। তো শুধু সমস্যাগুলো বলে গেলেই তো হবে না, তাই না? সমাধানের পথটাও তো খুঁজতে হবে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তাটা কি? মানুষের হারানো বিশ্বাসটা ফিরিয়ে আনা যাবে কিভাবে? আচ্ছা, এবার আমরা আলোচনার সেই অংশে আসছি যেখানে শুধু সমস্যা নিয়ে কথা হবে না, বরং সমাধানের একটা পরিষ্কার রূপরেখা বা ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা হবে। আর এই পরিকল্পনাটা কিন্তু তথ্য আর ডেটার উপর ভিত্তি করে তৈরি, যেটা সরাসরি ভোটারদের আসল সমস্যাগুলোর সমাধান করবে। এখানে একটা ৩ দফা উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে। ১. ২০০ কোটি টাকা দিয়ে আগামী ২৪ মাসের মধ্যে ড্রেনেজ আর রাস্তার পুরো সংস্কার। ২. ৫০ কোটি টাকা দিয়ে ১৮ মাসের মধ্যে একটা আধুনিক স্বাস্থ্যকেন্দ্র। আর ৩. ১০০ কোটি টাকা বিনিয়োগ করে ৩৬ মাসের মধ্যে একটা স্কিল আর আইটি হাব, যেটা সরাসরি চাকরি তৈরি করবে। আর এই পুরো পরিকল্পনার সবচেয়ে বড় দিকটা কি জানেন? সেটা হলো চাকরি। এই যে স্কিল আর আইটি হাবের কথা বলা হচ্ছে, এটা শুধু ট্রেনিং দেবে না, এটা অ্যান্টালির ছেলে মেয়েদের জন্য ৫,০০০-এরও বেশি নতুন স্থায়ী চাকরির সুযোগ করে দেবে। কিন্তু দেখুন, শুধু রাস্তা বা ড্রেন বানালেই তো সব হয় না। মানুষের বিশ্বাসটা আবার ফিরে পেতে গেলে একটা গোটা রাজনৈতিক কৌশলের দরকার। এখানে আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের কথা বলবো, যার নাম চতুর্মুখ মতবাদ, যেটা মানুষের সঙ্গে আবার নতুন করে সংযোগ তৈরি করার একটা পথ দেখাতে পারে। এই মতবাদের ৪টে স্তম্ভ আছে। প্রথম, শিব, মানে আগ্রাসীভাবে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে কথা বলা। দ্বিতীয়, বিষ্ণু, মানে স্থিতিশীলতা, যেখানে কেন্দ্রীয় সরকারের ভালো কাজ আর উন্নয়নের মডেল তুলে ধরা হবে। তৃতীয়, ব্রহ্মা, উদ্ভাবন, মানে নতুন টেকনোলজি ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছানো। আর চতুর্থ, দুর্গা, সুরক্ষা, যেখানে নারী সুরক্ষা আর এলাকার সাংস্কৃতিক পরিচয়ের ওপর জোর দেওয়া হবে। তবে এই যে ব্রহ্মা স্তম্ভ, মানে ডিজিটাল প্রচারের কথা বলা হলো, এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। টেকনোলজি ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছানোর সময় তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সম্মান করাটা সবচেয়ে জরুরি। ভারতের ডেটা সুরক্ষা আইনও কিন্তু এটাই বলে যে কারোর ব্যক্তিগত তথ্য নিতে হলে বা ব্যবহার করতে হলে তার জন্য স্পষ্ট অনুমতি নিতে হবে এবং কী কারণে নেওয়া হচ্ছে সেটাও পরিষ্কার করে জানাতে হবে। তো সবকিছুর শেষে আমরা এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানে ভোটারদের সামনে একটা খুব পরিষ্কার কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। প্রশ্নটা হলো, এন্টালির ভবিষ্যৎ আখির কোন দিকে যাবে? পছন্দটা কিন্তু খুব সোজা। একদিকে আছে যেমন চলছে চলুক, মানে স্থিতিরতা আর কেলেঙ্কারির অভিযোগ, আর অন্যদিকে আছে দ্রুত উন্নয়ন আর একটা নতুন শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি। ভোটারদের ঠিক করতে হবে তারা কোনটা চান, স্থিতাবস্থা নাকি পরিবর্তন। এই একটা কথাই হয়তো পুরো আলোচনার সারমর্ম। প্রশ্নটা খুব সহজ। এন্টালের মানুষ কি কেলেঙ্কারি আর স্থিবিরতার লজ্জা নিয়েই থেকে যাবে, নাকি দ্রুত উন্নয়নের পথে হেঁটে নিজেদের ভাগ্য নিজেরা বদলাবে? আর শেষ প্রশ্নটা, সেটা ভবিষ্যতের জন্য। বিরোধী দলের ভোট শেয়ারে যে বৃদ্ধি আমরা দেখলাম, সেই নীরব সংকেতটা কি একটা প্রতিষ্ঠিত জনাদেশকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী? এর উত্তর তো সময়ই দেবে, আর চূড়ান্ত রায় দেবেন অ্যান্টালির মানুষ।